সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন, আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলমান বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করি। আর এসব আলোচনায় যোগ দেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ, বিশিষ্টজনরা বিশেষ করে, যাদের কথা আমরা শুনতে চাই। আপনারা জানেন, গত কয়েকদিন যাবৎ রাজনীতির একটি বহুল চর্চিত বিষয় হচ্ছে নতুন যে রাজনৈতিক দলটি গঠন হলো, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। সেটি তাদের যে গঠন প্রক্রিয়া, সেখানে আমরা দেখেছি বিভিন্ন দল থেকে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে জাতীয় নাগরিক কমিটি ছিল, সেই কমিটির পাশাপাশি বড় একটি অংশ নেতা এবং কর্মীরা এসেছিলেন গণ অধিকার পরিষদ থেকে। যেই গণ অধিকার পরিষদটি গঠন হয়েছিল 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলনটি শুরু হয়েছিল, তারই প্রেক্ষিতে তৈরি হওয়া নেতৃত্বের হাত ধরে, বিশেষ করে ভিপি নুরুল হক নূর, তার হাত ধরে এই সংগঠনটি তৈরি, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে তারা যে গত বছরের যে জুলাই আন্দোলন, সেখানেও তারা অংশ নেয় এবং তারই ধারাবাহিকতায় তাদের মধ্যে এক ধরনের একটি সমঝোতা ছিল। সেই সমঝোতার অংশ হিসেবে সম্ভবত এই দল থেকেও অনেকেই যোগ দিয়েছিলেন। আমরা এই রাজনৈতিক দল গঠন, এর আগেও রাজনৈতিক দল গঠন, এসব নিয়ে আলোচনা করব আজ। আমরা বিষয়টির নাম দিয়েছি রাজনীতিতে অদল বদল, এবং এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। হানিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। শুরুতেই জানতে চাই, আমরা যে দুটি দল গঠন হতে দেখলাম মোটামুটি আলোচনায় আসার মতো, একটি হচ্ছে গণ অধিকার পরিষদ, যেটি বেশ কয়েক বছর আগে গঠন হয়েছে, আর এই সম্প্রতি মাত্র 2 সপ্তাহ নয়, 1 সপ্তাহ আগে গঠন হওয়া জাতীয় নাগরিক পার্টি। আপনারা যখন গণ অধিকার পরিষদ গঠন করেছিলেন, তখন আপনাদের মধ্যেও দেখা গেছে তরুণ নেতৃত্ব, পাশাপাশি কয়েকজন সিনিয়র নেতারাও আপনাদের সাথে ছিলেন। তখন আপনারা কোন আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন? জি, মনির ভাই, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনি আসলে জানেন যে বাংলাদেশের রাজনীতিতে যদি দেখেন, তরুণদেরকে কেন্দ্র করে যদি রাজনৈতিক দলের উত্থান হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ইতিহাসের প্রথম যে রাজনৈতিক দলটা উত্থান হয়েছিল সেটা হচ্ছে জাসদ। আপনি দেখেছেন সেখানেও স্বাধীনতার পরপরই একটি তরুণদের নেতৃত্বে বড় একটি অংশকে নিয়ে তখন একটি রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল জাসদ। তার পরবর্তী সময় দ্বিতীয় ধাপে যদি কোনো তরুণদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠিত হয়ে থাকে এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ, যেটা আমরা শুরু করার আগে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম। পরবর্তী সময় নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের অংশগ্রহণ ছিল। তার পরবর্তী সময় আপনি দেখেন 18 সালে যে বাংলাদেশে যে একটি বিনা ভোটের অর্থাৎ ট্রাকের ভোটের যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনে অনেক মানুষ নিশ্চুপ থাকলে, অনেক রাজনৈতিক দল নিশ্চুপ থাকলেও, আমরা একটি তরুণ ফোর্স হিসেবে, যদিও আমাদের তখন ছাত্র সংগঠন ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সেই ব্যানারেও কিন্তু আমরা ওই রাতের ভোটের নির্বাচনের বিপক্ষে ছিলাম এবং জনগণের ভোটের অধিকারের পক্ষে সোচ্চার ছিলাম। এছাড়াও 2021 সালে রাজনৈতিক দল ঘোষণার আগেও বাংলাদেশে বিদ্যমান গুম, খুন, রাজনীতি এবং দর্শন সহ সমাজের নানা অনিয়ম, অপকর্ম, দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম এবং আমরা মনে করেছিলাম যে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্বে তরুণরা ছিল, আমরা ছিলাম, এবং আমাদের নেতৃত্বে বাংলাদেশে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা নামক যে বৈষম্য ছিল, সে বৈষম্যের অবসান ঘটে। তার ফলে আমরা মনে করছি এদেশের মানুষ তরুণদেরকে ঘিরে একটি স্বপ্ন দেখে যে বাংলাদেশের যে গতানুগতিক যে রাজনৈতিক যে সিস্টেম গত 50 বছর, এখন যদিও সেটা 54 বছর হয়েছে, গত 50 বছর বা 51 বছরে এদেশের রাজনীতির যে কালচার, সেই কালচার থেকে মানুষ মুক্তি পেতেছে এবং বাংলাদেশের মানুষ নতুন রাজনীতির যে স্বপ্ন দেখে তরুণরা রাজনীতিতে যুক্ত হবে, সেই আকাঙ্ক্ষা থেকে মূলত আমাদের যে রাজনৈতিক যাত্রা শুরু। আমরা মনে করেছিলাম যে তরুণরা যদি এদেশের রাজনীতিতে যুক্ত হয়, তাহলে দেশে বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন, সেটি সম্ভব। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে 2018 সালের আগে এদেশের তরুণরা আই হেট পলিটিক্স নামক একটি শব্দ উচ্চারণ করত,
কিন্তু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন কিংবা পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলনের পরবর্তী সময় এদেশের তরুণদের বড় একটি অংশ রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আশা ব্যক্ত করেছে এবং রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আমরা মনে করি, এবং তারই ধারাবাহিকতা দেখেছি তরুণরা রাজনীতিতে আসছে। এবং আমরা মনে করি যে তরুণদেরকে সাথে নিয়ে বাংলাদেশের যে বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো, সেই কাঠামো পরিবর্তনের জন্য, দেশকে সংস্কার করার জন্য এবং রাজনৈতিক যে বিদ্যমান যে কাঠামো সেটাকে সংস্কার করার জন্য তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করা, এবং সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মূলত আমরা বাংলাদেশে তরুণদেরকে নিয়ে একটি রাজনৈতিক যাত্রা শুরু করি। আপনি যদি দেখেন যে বর্তমান সময় যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, যে সংবিধানের যে 72 যে সংবিধান, সেই সংবিধান সংস্কার কিংবা বাতিল। আপনি যদি দেখেন যে এই পার্লামেন্টের যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, কিংবা আপনি যদি দেখেন যে আপনার যে সংখ্যাগরিষ্ঠ মানে যে আনুপাতিক হারে যে নির্বাচন ব্যবস্থা, সেই বিষয়গুলো বর্তমান সময় বিভিন্ন রাজনৈতিক দল বললেও, বিভিন্ন সিভিল সোসাইটি বললেও, আমরা কিন্তু তরুণদের নেতৃত্বে যে গণ অধিকার পরিষদের যাত্রা 2021 সালে, তখনই কিন্তু আমরা এই বিষয়গুলো আমাদের 21 দফা কর্মসূচিতে সেগুলো বলেছিলাম। তো এখন এগুলো নতুন করে আসছে, আমরা এগুলোকে সাধুবাদ জানাই। এখন মানুষ যে এটাকে চাচ্ছে সেটা একটা ইতিবাচক পরিবর্তন, এবং আমরা মনে করি এই পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের একটি অংশগ্রহণ থাকা প্রয়োজন। আমরা সেই লক্ষ্যেই মূলত তরুণদের নেতৃত্বে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তাদেরকে, এবং আমরা শুধু যে তরুণরা ছিলাম শুধু তা নয়, আমাদের দলে কিছু প্রবীণদেরকে আমরা যুক্ত করছিলাম, এটা আপনি আপনার বক্তব্যের শুরুতে বলেছিলেন। জি, তো এখন যে নতুন দলটি গঠন হলো, তাদের সাথে আপনাদের গণ অধিকার পরিষদের যে আকাঙ্ক্ষাগত কোনো পার্থক্য আমরা দেখছি না। তো সেখানে আপনাদের দল থাকার পরেও, এবং সেই যে আপনারা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন 2018 সালে বা পরবর্তীতে নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেখানেও আজকের যেই জাতীয় নাগরিক কমিটি, প্রথমে পরবর্তীতে পার্টি হলো, তারাও নানানভাবে যুক্ত ছিল। তো তাদের মধ্যে আলাদা আরেকটি দল গঠনের ইচ্ছাটা কিভাবে তৈরি হলো, অথবা আপনাদের সাথে তাদের আদর্শগত মিল এবং অমিল কোথায়? জি, ধন্যবাদ। আসলে 2018 সালে একটি কোটা সংস্কারের যে মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। সেই জায়গা থেকে আমাদের একটি তরুণদের একটি বড় একটা অংশগ্রহণ ছিল আমাদের সাথে। পরবর্তী সময় যে আপনি দেখেন যে 2024 সালে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেখানেও তরুণদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। যদিও তরুণরা সামনে থেকে নেতৃত্ব দিলেও, আমরা যারা বয়সের তরুণ, যদিও আমরা ছাত্র রাজনীতি এখন করছি না, আমরা একটি জাতীয় রাজনীতিতে যুক্ত আছি, তারপরে কিন্তু এই আন্দোলন সংগ্রামে কিন্তু আমাদের অংশগ্রহণ ছিল। আমি নিজে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে, এই আন্দোলনে যুক্ত থাকার কারণে আমাকে র‍্যাব তুলে নিয়েছিল। 2 দিন গুম ছিলাম। তারপর শেখ হাসিনা বিদায়ের পর আমি 6 আগস্ট জামিনে মুক্তি পাই। অর্থাৎ এই ছাত্র না থাকার পরেও কিন্তু এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা ছিল। আমাদের দলের যিনি প্রধান নুরুল হক নূর, আপনি দেখেছেন যে ওনাকে 2 দফায় রিমান্ডে নিয়েছিল। উনি কিন্তু রিমান্ডে থাকা অবস্থায় তাকে যখন আদালতে তোলা হয়, তখন তিনি বলেছিলেন যে এই সরকারের 90% পতন হয়েছে, আর 10% ধাক্কা দিলে এই সরকারের পতন হবে। তো তার এই বক্তব্যটি এদেশের মানুষকে অনুপ্রাণিত করেছে, আন্দোলনকে একটি নতুন মাত্রায় যুক্ত করেছে। তো এই ছাত্র জনতার নেতৃত্বে আন্দোলন সফল হওয়ার পরও সেখানে যারা নেতৃত্বে ছিল তাদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা, কিংবা তারাও মনে করে যে তরুণরা চায় আরেকটি রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনীতিতে একটি শূন্যতা রয়েছে। আমরা মনে করি যে এদেশে আরো অনেক রাজনৈতিক দলের প্রয়োজন, আর সেটা যদি তরুণদের নেতৃত্বে হয়, শিক্ষিত মেধাবী তরুণরা যদি রাজনীতিতে আসে, তাহলে এদেশের রাজনীতির যে গতানুগতিক যে ধারা, সে ধারার ইতিবাচক পরিবর্তন হবে এবং গুণগত পরিবর্তন হবে। সে ধারা থেকে তারা, সেই দৃষ্টিকোণ থেকে তারা এই রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা হয়তো করেছে, রাজনৈতিক দলের সৃষ্টির আকাঙ্ক্ষা করেছে। তাদের সাথে আমাদের আদর্শের খুব বেশি গুণগত পার্থক্য নাই। আমাদের মোটামুটি সেম লক্ষ্য উদ্দেশ্য, আমাদের একই সময় উঠা বসা। এবং আপনি যদি লক্ষ্য করেন যে এই যে রাজনৈতিক দল যেটি তরুণরা ঘোষণা করছে বা ছাত্ররা ঘোষণা করছে, সেখানে সিংহভাগ যারা নেতৃত্বে রয়েছে তারা একসময় হয়তো আমাদের সহযোদ্ধা ছিল, একসময় হয়তো আমাদের দলের কর্মী ছিল, বা আমাদের ছাত্র সংগঠনের নেতৃত্ব ছিল। অর্থাৎ আমাদের মধ্য থেকে অনেকেই ছিল যারা সেখানকার নেতৃত্ব দিচ্ছে। আমরা এটাকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখি, এবং আমরা এই তরুণদের মধ্যে যে রাজনৈতিক যে একটা আকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি, এটা আমাদের বড় একটি সফলতা মনে করি। যে গত কয়েক বছরে দেখেন আপনারা তরুণরা ব্যাপক হারে রাজনীতিতে যুক্ত হচ্ছে, সেখানে দেখেন তরুণদের একটি বড় অংশগ্রহণ রয়েছে। ইভেন আমাদের সাথেও বাংলাদেশের সারা দেশে প্রত্যেকটি জেলায় দেখেন আমাদের ছাত্র সংগঠন রয়েছে, যুব সংগঠন রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে, এবং আমাদের মূল দল গণ অধিকার পরিষদ রয়েছে। প্রত্যেকটি অঙ্গ সংগঠন কিংবা মূল দলে তরুণদের একটি বড় আধিপত্য বা তরুণদের একটি বড় অংশগ্রহণ রয়েছে। এই যে তরুণ রাজনীতিতে যুগছে, সেটা ইতিবাচক পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে। আর তারা যে আকাঙ্ক্ষা থেকে করেছে সেটা নিশ্চয়ই তারা বলতে পারবে, তাদের বিষয়টা আমি বলতে পারি না। তবে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমাদের সেম। আর সে জায়গা থেকে তারা আমাদের সাথে ছিল, এখান থেকে বের হয়ে তাদের সাথে এখন নতুন অন্যান্য দল থেকে অনেকে যুক্ত হয়ে সেখানে নতুন মাত্রা যুক্ত করছে। সুতরাং তারা যদি আমাদের সাথে থাকতো, তাহলে হয়তো বা নতুন যারা আসছে তারা এই জায়গাটা হয়তো যুক্ত না হতে পারতো। সেক্ষেত্রে তারা নতুন দল ঘোষণা করার ফলে কিন্তু নতুন বিভিন্ন জায়গা থেকে
বিভিন্ন দল থেকে বা সামাজিক অনেক জায়গা থেকে তাদের সাথে নতুন কিছু লোক যুক্ত হয়েছে, যেটা নতুন মাত্রা তাদের ক্ষেত্রে যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে আপনিও আপনার দল থেকে সেই দলে যোগ দিয়েছিলেন। আপনার মতো আপনারা এই গণ অধিকার পরিষদ থেকে আর কতজন সেই নাগরিক কমিটিতে, এই নাগরিক পার্টিতে যোগ দিয়েছিলেন, এবং আপনার ওই পার্টিতে পদ কি ছিল? জি, আমি নিজেও আসলে সেখানে যুক্ত হয়েছিলাম, যে আপনাদের ওনাদের যে 28 তারিখে যে কমিটি ঘোষণা হয়েছিল সেখানে আমরা আমাদের দলের পক্ষ থেকে, দল থেকে 4 জন সেখানে ছিলাম। তো আমি সেখানে যে পদটি ছিল সেটা হচ্ছে যুগ্ম মুখ্য সমন্বয়ক, সে পদে ছিলাম। তো আরো আগে সম্প্রতি সময় আর কেউ যায়নি। এর আগে অনেকেই গিয়েছিল যারা বিভিন্ন সময় আমাদের দল থেকে চলে গিয়েছিল বা আমাদের ছাত্র সংগঠন থেকে ইনএক্টিভ হয়েছে। তাদের মধ্য থেকে অনেকে, সেইটা সংখ্যাটা এখন আমি ঠিক এক্সাক্টলি বলতে পারতেছি না, তবে মোটামুটি বড় একটি সংখ্যা সেই সংখ্যাটি রয়েছে। তো আমি সেখানে যাওয়ার একটি উদ্দেশ্য ছিল যে আসলে সেখানে গিয়ে হয়তো তরুণদেরকে ঐক্যবদ্ধ করা আরো বেশি সহজ হবে। কিন্তু আমি সেখানে গিয়ে যে জিনিসটি লক্ষ্য করলাম, যে আমি সেখানে যাওয়ার ফলে তাদের একটি তরুণদের কেন্দ্রিক একটি দল, আমাদের গণ অধিকার পরিষদ একটি তরুণদের অন্যতম একটি দল। সেখান থেকে আমি এখানে যাওয়ার পর দেখা গেছে যে এই দুইটি দলের মধ্যে এক ধরনের মতবিরোধ বা দ্বন্দ্ব দেখা দিতে পারে। সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমি গণ অধিকার পরিষদের থেকে তাদের সাথে যোগাযোগ মেনটেন করলে, এই তরুণদেরকে আরো ঐক্যবদ্ধ করলে, এবং এই তরুণরা ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে একটি বৃহৎ একটি প্ল্যাটফর্ম হতে পারে, যেটাকে কেন্দ্র করে মানুষের দেশে যে ইতিবাচক যে পরিবর্তন দেখে, বা বাংলাদেশের যে নেক্সট যে নির্বাচন, সেই নির্বাচনে বড় একটি সংখ্যাগরিষ্ঠতা বা নির্বাচিত হতে পারে এই তরুণদের একটি অংশ। সেই জায়গা থেকে সেই পথটি আরো বেশি সহজ হবে বলে আমি মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে মূলত আমি আমার গণ অধিকার পরিষদে ফিরে আসা। পাশাপাশি আমাদের গণ অধিকার পরিষদের সূচনা লগ্ন থেকে আমি ছিলাম একেবারে 18 সালের কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময় ছাত্র, যুব, শ্রমিক কিংবা যে মূল দল, সেখানে দায়িত্ব পালন করছি। সেই জায়গা থেকে এখানকার নেতা কর্মীদের প্রতি এক ধরনের ভালোবাসা, এক ধরনের দায়বদ্ধতা রয়েছে। তারা আমাকে যেভাবে পছন্দ করে কিংবা তারা আমাকে যেভাবে চায়, আমি চেষ্টা করছি যে তাদেরকে সেই সম্মানটাকে প্রাধান্য দিয়ে আবার আমি আমার জায়গায়, আগের জায়গায় ফিরে আসাটা। আপনি বলছিলেন যে এক ধরনের মতভেদ বা মতভিন্নতা তৈরি হতে পারে, সেই আশঙ্কাতে আপনি চলে এসেছেন। কি নিয়ে সেই মতভেদটা তৈরি হতে পারত? এটি কি নেতৃত্বের দ্বন্দ্বের কারণে, যে যারা গণ অধিকার পরিষদ থেকে গিয়েছে তারা বেশি সামনের দিকে চলে যাবে সেই সুযোগটি তারা দিচ্ছিল না, অথবা তারা যেভাবে চাচ্ছিল তরুণদেরকে সম্পৃক্ত করতে, আপনারা গণ অধিকার পরিষদ, বিশেষ করে আপনি গণ অধিকার পরিষদ থেকে যেভাবে চেয়েছিলেন যে ওখানে গেলে যেভাবে সম্পৃক্ত করতে পারবেন সেভাবে পারছিলেন না, সেই মতভিন্নতা নাকি অন্য কিছু? না, আমি যে বিষয়টি বলছি সেটা হচ্ছে, ধরেন তাদের একটি তারুণ্য নির্ভর, তাদের একটি ইয়াং একটি ফোর্স রয়েছে, যারা এই জুলাই বিপ্লবী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে অন্যতম একটি অংশ রয়েছে। পাশাপাশি আমাদের যারা ছাত্র, যুব কিংবা গণ অধিকার পরিষদ বলেন, আমরা কিন্তু বিগত সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছি, এবং আমাদের সাথে বাংলাদেশের তরুণদের বৃহৎ একটি অংশ যুক্ত রয়েছে। সেক্ষেত্রে তাদের তরুণদের একটি অংশ এবং আমাদের অংশ, আমরা ওইখানে যাওয়ার ফলে যে মনস্থান থেকে একটি দূরত্ব কিংবা ভেদাভেদ তৈরি হতে পারে, সে জায়গা থেকে মনে হচ্ছে এই দল এবং ওই দলের তরুণদের মধ্যে এক ধরনের মানসিক দূরত্ব কিংবা মানসিক যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে আমি আমার দলে ফিরে আসলে এই দ্বন্দ্বটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে নাই হয়ে যাবে, এবং আমরা চাইলে সেখানে তাদের যে ইতিবাচক চিন্তা ভাবনা এবং আমাদের যে ইতিবাচক চিন্তা ভাবনা, সেই ইতিবাচক দুটি চিন্তা ভাবনাকে একত্র করে আরো বৃহৎ কিছু হয়তো সামনে হলে হতেও পারে, সেই দৃষ্টিকোণ থেকে মূলত ফিরে আসে, সেখানে নেতৃত্বের দ্বন্দ্বের বিষয়টা না। আমরা গত কয়েক বছর যাবৎ দেখেছি যে গণ অধিকার পরিষদ অনেকটা বিএনপির সমান্তরালে, আমি জোট সঙ্গী বলবো না, যে সমান্তরালে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল, এবং বিএনপি শেখ হাসিনার পতনের পর বিএনপি গণ অধিকার পরিষদকে সেই স্বীকৃতিটুকু দিয়েছে। আপনার দলের প্রধানকে এরই মধ্যে একটি জাতীয় সংসদের একটি আসনে তারা ছাড় দেবে বলে চিঠি দিয়ে ওই এলাকায় জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে বিএনপি একটি অভিযোগ তুলেছে যে নতুন যে দলটিতে আপনি গিয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টিটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেপথ্য সহযোগিতায় গঠন করা হয়েছে। এটি আপনার দলের প্রধান নুরুল হক নূর, উনি নিজেও বলেছেন, নিজেও অভিযোগ করেছেন যে সরকারের সমর্থন নিয়ে, সহযোগিতা নিয়ে এই নতুন দল গঠন হচ্ছে, এটি ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের মতো। আপনি যখন ওই জায়গায় যোগ দেন, আপনি কি দেখেছেন যে আসলে সরকারের পক্ষে, এটি আসলে শুধু বিএনপির অভিযোগ যে তা নয়, রাজনীতির মাঠে এখন বেশিরভাগ মানুষেরই এরকম সন্দেহ আছে বা অভিযোগ আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা না হলেও কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা সহযোগিতা ছিল বা এখনো আছে। আসলেই কি এই দলটি গঠনে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার অথবা পুরো সরকারের নেপথ্য সহযোগিতা সমর্থন আছে, ছিল? আপনি কি দেখেছেন
দলটি গঠনের সময়, কারণ আপনি তখন ছিলেন এই দলের সাথে। প্রথমে আপনি যে বিষয়টি বলছেন যে বিএনপির সাথে আমাদের জোট কিংবা এরকম, আসলে বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, কিন্তু বিএনপির সাথে আমরা নির্বাচন কেন্দ্রিক কোনো জোটে নয়। আর যে চিঠির বিষয়টি শুধু সেটা আমাদের প্রেসিডেন্টকে না, আমাদের সেক্রেটারিকেও দিয়েছিল। আমরা এই চিঠির বিষয়টি বারবার স্পষ্ট করেছি। ওনারা বলেছিল যে ওনাদের নেতা কর্মীরা সেসব জেলায় ঝামেলা করার কারণে ওনারা মূলত এই দুটি চিঠি ইস্যু করেছিল। বাট এই দুটো চিঠি ইস্যু মানে যে আমাদেরকে দুটি আসন ছাড় দিয়েছে বিষয়টি এরকম না। তাদের সাথে আমাদের নির্বাচন কেন্দ্রিক কোনো জোটের আলাপ হয়নি, বা আমরা এখন পর্যন্ত আমাদের দলের অবস্থান হচ্ছে আমরা কোনো দলের সাথে জুটে যাব না। আমরা এককভাবে 300 আসন নির্বাচন করবো এবং আমাদের নেতা কর্মীদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমরা আগামী সপ্তাহ থেকে আমরা খুব শীঘ্র হয়তো আমরা আমাদের যে দলীয় প্রার্থী ঘোষণার কাজটি আনুষ্ঠানিকভাবে শুরু করবো এবং পর্যায়ক্রমে সেটি চলবে। তো আমাদের তরুণদের প্রতি একটি মানুষ আশা আকাঙ্ক্ষা ছিল যে আপনি যে তরুণরা যদি এককভাবে নির্বাচন করে তাহলে সেক্ষেত্রে মানুষের একটি অন্যরকম একটা দৃষ্টি থাকবে। আর আমরা যদি বিএনপির সাথে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জুটে যাই তাহলে দেশের যে গতানুগতিক যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু দেখা গেল আমরা ইতিবাচক কিন্তু পরিবর্তন কোনো দেখাতে পারি না। আপনি যদি দেখেন যে পাকিস্তান যে ইমরান খানের যে দলটি ছিল, আপনি দেখেন ওনারা 20 বছর পর রাষ্ট্র ক্ষমতা এসেছিল। তার আগে যে চড়াই উতরাই, তো উনি একজন তরুণ ছিলেন সেই সময় যখন তিনি দলটি গঠন করেন। আমরাও মনে করি আমরা তরুণ একটি রাজনৈতিক দল, যেখানে আমরা চাই বাংলাদেশের একসময় আমরা রাষ্ট্র ক্ষমতা যাবো। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কারোর সাথে জোট হওয়া, কারোর সাথে ঐক্য হওয়া সেই বিষয়টা এখন খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। তবে যেহেতু এই ছাত্রদের এই দলের সাথে আমাদের একটি আদর্শের একটি মিল রয়েছে, বা তারা আমাদের সেম এজ বা তাদের লক্ষ্য উদ্দেশ্য এক, আর তাদের সেখানে যারা রয়েছে তাদের ম্যাক্সিমাম বা তাদের বড় একটি অংশ আমাদের সাথে বিগত সময় একসাথে লড়াই সংগ্রাম করেছে, তাদের সাথে এক ধরনের ঐক্য হতে পারে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোট কিংবা ঐক্যের বিষয়টি এখন ওইভাবে আমরা আলোচনা করি না। বিএনপির সাথে আমরা যুগবদ্ধ ছিলাম, কিন্তু তাদের সাথে নির্বাচন কেন্দ্রিক কোনো জোট নয়। আর আপনি যে বিষয়টি বলছেন যে তাদেরকে কিংস পার্টি কিংবা যে সরকারের পৃষ্ঠপোষকতায় সেটা বিএনপি অভিযোগ করে, কিংবা আমাদের দলের প্রধান যিনি অভিযোগ করেছে, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে, এই অভিযোগগুলোতে একেবারে যে মানে ভুল বা নাম ছিল। বাট আমি কিন্তু কোনো আপনার কোনো তাদের কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করি নাই, কোনো দলীয় কর্মসূচিতে জয়েন করি নাই। আলিফ ভাই, আমরা সম্ভবত ইন্টারনেটের কারণে প্রথম অংশটি শুনতে পাইনি। এই যদি একটু স্পষ্ট করে দেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টি জাতীয় নাগরিক। যে বিষয়টি আমি বলছিলাম যে আমি আসলে সেখানে কেবল মানে আমার নামটি ছিল তাদের কমিটিতে, ওইভাবে যুক্ত হয়েছে। বাট তাদের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটি বা কোনো কর্মসূচিতে আমি যুক্ত হইনি, বা তাদের কোনো মিটিং এ আমি যুক্ত হইনি। সুতরাং তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো জানার বা বোঝার সেই সুযোগটুকু আমার হয়নি, বা আমি সেখানে যাইওনি। কারণ আমার একটি চিন্তা ছিল যে আসলে হয়তো আমার যে দলের নেতাকর্মী যেভাবে চাচ্ছে আমার মনে হয় ফিরে আসাটাই বেটার। সেই জায়গা থেকে আমি আসলে তাদের কোনো কর্মসূচিতে যুক্ত হইনি। পরে তাদের যে অভিযোগটা সে ভিতর থেকে দেখার কোনো সুযোগ হয়নি। তবে আপনি যে বিষয়গুলো বলেন বিএনপির অভিযোগ কিংবা অন্যান্য রাজনৈতিক দলের অভিযোগ, এমনকি আমাদের দলের যিনি প্রধান তারও যে একটা অভিযোগ যে সরকারের পৃষ্ঠপোষকতা কিংবা কিংস পার্টি, এই বিষয়গুলো আসলে কিছু সিমটম যখন দেখা যায় তাহলে সেক্ষেত্রে বলা যায় আসলে অভিযোগগুলো একেবারে যে ভিত্তিহীন কিংবা মিথ্যা সেটা নয়। আপনি যদি দেখেন যে ওনাদেরকে দল ঘোষণাকে কেন্দ্র করে যে ওনাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতা, অর্থাৎ যে ফিরোজপুরের ডিসি 5টি বাস রিকুইজিশন, একটি দলের ঘোষণাকে কেন্দ্র করে একজন ডিসি কিভাবে এই বাসটি রিকুইজিশন দিতে পারে, অর্থাৎ তিনি একজন সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী, তার জায়গা থেকে তো এটা তিনি করতে পারে না। এখন কি অন্যান্য রাজনৈতিক দলের ধরেন যদি আমাদের কালকে একটি সমাবেশ হয় তাহলে কি আমাদের কি কোনো ডিসি এই কাজটি করবেন, কিংবা বিএনপি জামাতের কোনো দলের সমাবেশ হয় তাহলে কি কোনো জেলার ডিসি এই কাজটি করবেন? অর্থাৎ সেটা করবেন না। ফলে তাদের প্রতি যে ইঙ্গিতটি সেটি অনেকটাই বোঝা যাচ্ছে। আর তাছাড়া দেখেন যে তাদের যে দলের যিনি প্রধান হয়েছেন উনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, জায়গা থেকে পদত্যাগ করে তিনি এই দলের দায়িত্ব নিয়েছেন। তাদের কিন্তু পাশাপাশি আরো দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, অর্থাৎ একই সময় 3জন ছাত্র উপদেষ্টা দায়িত্ব নিয়েছিলেন, একজন পদত্যাগ করে দলের দায়িত্ব নিলেন, আর 2জন দলে সরকারে থাকলেন। সেক্ষেত্রে তাদের সাথে যে একটি কেমিস্ট্রি, সে জায়গা থেকে মানুষের যে সন্দেহ বা সংশয় সেটি অমূলক নয়। আবার যদি দেখেন এই সন্দেহ বা সংশয়টি আরো বেশি স্পষ্ট হবে তখন যখন দেখা যাবে যে তাদের যে 2জন উপদেষ্টা যদি পদত্যাগ করে আবার সে দলের ব্যানার থেকে নির্বাচন করে, তখন মানুষের যে এখনকার যে চিন্তা ভাবনা যে তারা কিংস পার্টি কিংবা তাদের সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে, সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু আরো স্পষ্ট হবে। সুতরাং এখন যে সন্দেহ বা সংশয় রয়েছে সেটি যেমন অস্বীকার করা যাবে না, সেটি স্পষ্ট হবে তখন যখন দেখা যাবে সামনে সরকার তাদের আরো বেশি ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে, তখন বিষয়টা আরো স্পষ্ট হবে। আর যদি তারা যে 2জন উপদেষ্টা রয়েছে ছাত্রের উপদেষ্টা, তারা যদি আবার সেখান থেকে পদত্যাগ করে আবার এই যে নতুন দল সেই দলের ব্যানার থেকে নির্বাচন করে, তখন কিন্তু মানুষের যে অভিযোগ সেটা একেবারেই সত্য হবে বলে প্রমাণিত হবে। আমি সেই প্রশ্নটি এখন করব না, আপনাকে একটু পরে করব যে 2জন উপদেষ্টার বিষয় কতটুকু আপনি সম্ভাবনা দেখে এসেছেন বা আপনার মনে হয়েছে যে তারা ভবিষ্যতে এরকমটি করতে পারে, এই প্রশ্নটির জবাব একটু পরে নেব। এর আগে একটু জানতে চাই যে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা হান্নান মাসুদ
অভিযোগ করেছেন, অভিযোগ না, একটি তথ্য দিয়েছেন যে যখন তাদের পার্টি গঠন হয় তখন আপনার দলের প্রধান আহ, নুরুল হক নূর তিনি নিজে দল বিলুপ্ত করে যোগ দিতে চেয়েছিলেন। যদিও উনি সেটি অস্বীকার করেছেন, তিনি বরং বলেছেন তিনি তাদেরকেই আহ্বান জানিয়েছিলেন আপনাদের নাগরিক গণ অধিকার পরিষদে যোগ দেন। এখানে আসলে কে সত্য বলছে আমরা ঠিক জানি না। আসলেই কি নুরুল হক নূর বা আপনারা গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে নতুন দলে যেতে চেয়েছিলেন? জি, আপনি যেটা বলছিলেন আসলে আব্দুল হান্নান মাসুদের এই বক্তব্যটা এখন খুব একটা প্রাসঙ্গিক নয়, কারণ আব্দুল হান্নান মাসুদ তার এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সুতরাং যেই বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন সে বক্তব্যটা এখন আর প্রাসঙ্গিক নয়। তারপর যেহেতু আপনি বলছেন সে বিষয়ে আমি একটু বলছি, সেটা হচ্ছে দল বিলুপ্ত করে তাদের সাথে যুক্ত হওয়ার মতো কোনো আলোচনা হয়নি। তাদের সাথে আমাদের বিগত সময়ে বসা হয়েছিল, আমিও সেখানে মিটিং এ ছিলাম বা সেই আলোচনায় ছিলাম। তাদের সাথে যে আলোচনাটি হয়েছিল তারা একটি বলেছে যে তারা একটি ইয়াং ফোর্স এবং তারা একটি সম্ভাবনাময়ী বা তারা এই আন্দোলনের একটি নেতৃত্ব দিয়েছে, সে জায়গা থেকে মানুষের একটি দৃষ্টি রয়েছে তাদের। আর আমরা যেহেতু 2018 সালে আমরা নেতৃত্বে ছিলাম, পাশাপাশি বিগত সময়ে স্বৈরাচার বিরোধী লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, সে জায়গা থেকে মানুষের আমাদের প্রতি একটি বড় ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলেছিলাম এই যে তরুণদের যে দুটি অংশ আমরা যদি এক হতে পারি বা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, সেই সে জায়গা থেকে আরো বেটার কিছু করার সময় এবং মানুষের যে আমাদেরকে কেন্দ্র করে যে আশা আকাঙ্ক্ষা কিংবা মানুষের বড় একটি অংশ চাই যাতে আমরা তরুণরা ঐক্যবদ্ধ হয়ে যাই, মানে একসাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। সে লক্ষ্যে সেই আলোচনাটি চলমান ছিল, বাট সেটি ফাইনাল স্টেজে বা একসাথে কাজ করব সেই রকম ফরমেশনে যায়নি। সেরকম ফরমেশনে গেলে তখন বোঝা যেত তারা আমাদের দলে যোগ দেয় নাকি আমরা তাদের দলে যোগ দিই। সুতরাং যেহেতু ওই জায়গাটা ফাইনাল ডিসিশনে যায় নাই, ফলে এটা এখন বলা হচ্ছে না। আর দল বিলুপ্ত করে তাদের সাথে যুক্ত হয় এরকম কোনো আলাপ হয়নি আমাদের তাদের সাথে। আমি ভিন্ন আরেকটি প্রসঙ্গে যাচ্ছি, সেটি হচ্ছে যে আপনাদের দল অনেকটা বিএনপির সমান্তরালে যেরকম আন্দোলন করেছেন আগে, এখনো বিএনপির সমান্তরালে একটি দাবি করছেন যে ন্যূনতম সংস্কার শেষেই দ্রুত নির্বাচন দিতে হবে। কিন্তু আপনি যে দলটিতে যোগ দিয়েছিলেন সেই জাতীয় নাগরিক পার্টি, তারা এই নির্বাচনের আগে বেশ কয়েকটি শর্ত দিয়ে দেয় যে গণপরিষদ নির্বাচন হতে হবে, এর আগে শেখ হাসিনার বিচার কাজ শেষ হতে হবে, অর্থাৎ তার শাস্তি নিশ্চিত করতে হবে, এরপর নতুন সংবিধান রচনা করতে হবে, তারপর হবে সংসদ নির্বাচন। আপনাদের মধ্যে যেটি বলছিলেন যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ অনেকটাই এক, কিন্তু আমরা এদিকে দুই রকমের দেখছি। আপনার ওই দলের নেতাদের সাথে যখন আপনি কথাবার্তা বলেন, ওই দলটি যখন গঠন হয়, তাদের সাথে কথা বলে কি মনে হয়েছে যে আসলে এই দাবিগুলি কি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা, নাকি তাদের আকাঙ্ক্ষা থেকে এই দাবিটি যদি পূরণ করতে হয় তাহলে তো নির্বাচন আসলেই পিছিয়ে দিতে হবে? যেটি আপনারা, আপনার দলের নেতাও বলছিলেন, বিএনপির নেতারাও বলছে, আরো অনেক দলের নেতারাই বলছে যে গণ অধিকার পরিষদের বা বিএনপির তাদের যে সন্দেহ সেটি হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি নির্বাচনটি পিছিয়ে দিতে চায়। একটি উদ্দেশ্য তারা নিজেরা গোছাতে চায়, আরেকটি উদ্দেশ্য হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যত বেশি সম্ভব ক্ষমতায় রাখতে চায়। আপনার ওখানে গিয়ে কি মনে হয়? আসলে আমি এই বিষয়টা আপনাকে আগেই বলেছি যে আসলে তাদের সাথে আমার ওইভাবে বসা হয় নাই বা আলাপ হয় নাই তাদের দলে গিয়ে, কারণ শুধু নামটাই ছিল, তাদের কোনো কমিটি মানে কোনো মিটিং এ যুক্ত হয়নি, কোনো প্রোগ্রামে যায়নি, কোনো ধরনের অ্যাক্টিভিটিস আমি জয়েন করিনি, ফলে তাদের কাছ থেকে ওই আলাপটা হওয়ার বা জানার ওইরকম সুযোগ হয়নি। তবে আমরা বলেছি যে আসলে এই সংস্কার এবং নির্বাচন দুটো বিষয়ই জরুরি এবং দুটো বিষয়ই প্রাসঙ্গিক। আপনি একটাকে কেন্দ্র করে আরেকটাকে থামিয়ে রাখার কোনো সুযোগ নাই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি দেখেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় আজকে খুব সম্ভবত 7 মাস হয়েছে, তো 7 মাসে আসলে কতটুকু সংস্কার হয়েছে? আপনি যদি দেখেন 7% সংস্কার হয়নি। তবে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন যে সংস্কারের কথা বলছে, এই সংস্কারের যদি কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি তারা দেখাতে না পারে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে তারা আসলে সংস্কার চাচ্ছে? আর প্রকান্তরে যে বিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলো যে আশঙ্কা করছে যে আসলে সংস্কারের কথাকে সামনে এনে তারা নির্বাচনকে বিলম্বিত করছে, এটা আসলেই অর্থাৎ এই সম্পূর্ণ লক্ষ্য দেখা যাচ্ছে না। সে জায়গা থেকে যে এই অভিযোগগুলো বা এই বক্তব্যগুলো আসলে অনেকটা প্রাসঙ্গিক। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন নির্বাচনের জন্য প্রস্তুতি নিবে, নির্বাচন কমিশন প্রজ্ঞাপনে যে সংস্কার, মৌলিক সংস্কারগুলো দরকার, কারণ এই বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষাকে নিয়ে জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে, সেই সংস্কারকে বেঁধে রেখে যদি কেবলই শুধু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। আমরা চাই যে মৌলিক সংস্কারগুলো এবং যে সংস্কারগুলো জরুরি সেই সংস্কারগুলো করে তারপরে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিতে, কারণ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি যে বিগত 7 মাস পেরিয়ে গেলেও তারা এখনো দেশকে সেভাবে স্থিতিশীল করতে পারেনি। আজকে আপনি দেখেন যে
আন্তর্জাতিক নারী দিবস রয়েছে, এখন পর্যন্ত নারীরা আপনার সুরক্ষিত নয়। এখনো বিভিন্ন জায়গায় দর্শন হচ্ছে, নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, নারীরা নানাভাবে নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিগত সময়ে যে স্বৈরাচার সরকারের আমলে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে কিন্তু দেশকে উত্তরণ ঘটাতে পারেনি, বরং অনেকাংশে সেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এক্ষেত্রে সরকারের ব্যর্থতা রয়েছে, প্রশাসনের ব্যর্থতা রয়েছে। যদিও সরকারের মধ্য থেকে বলা হয় যে প্রশাসনের যে বড় একটি সেট আপ, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নয়, সেটা ছিল আওয়ামী লীগের সেট আপ। ফলে তাদের মধ্যে অনেকেরই আশঙ্কা কিংবা অনেকেরই আশা যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি ব্যর্থ করা যায়, তাহলে আওয়ামী লীগের যে ফিরে আসে সেটা অনেকটাই সুগম হবে। কিন্তু যেটাই বলেন না কেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের তো দায়িত্ব রয়েছে দেশের পরিবেশকে স্বাভাবিক করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা, সেখানে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করবে, যেখানে ডাকাতি, খুন, রাহাজানি এগুলো বন্ধ হবে। কিন্তু সেটা কিন্তু করতে পারেনি। এখনো বিভিন্ন জায়গায় দর্শনের শিকার হচ্ছে, আমাদের মা বোনরা এখনো পর্যন্ত নিরাপদ নয়। ফলে এই সরকারের যে সংস্কারের কথা বলে, সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, এটা তো রাতারাতি সম্ভব না, সেটা আমরা জানি। কিন্তু সংস্কারের যে দৃশ্যমান অগ্রগতি, সেটা কিন্তু সরকারকে দেখাতে হবে যাতে কাজটি চলমান। সেরকম কিন্তু আমরা দেখতে পারিনি। প্রকান্তরে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা কিন্তু স্বাভাবিক নয়। অর্থাৎ পরিস্থিতিকে অনুকূলে আনতে সম্পূর্ণরূপে সরকার যদি বলি, সেটা ব্যর্থ হচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা বারবার বলছি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার কাজ পালন করতে বিগত সময় ব্যর্থ হয়েছে, তাকে প্রয়োজন রিপ্লেস করা হোক, অন্য একজনকে দায়িত্ব দেওয়া হোক। কিন্তু সেটা কিন্তু সরকার কর্ণপাত করছে না। অন্যান্য জায়গায় আমরা দেখি যে একজন উপদেষ্টাকে 2টি 3টি মিনিস্ট্রি দেওয়া হচ্ছে। আপনি দেখেন, একটি দেশ চালানো বা রাষ্ট্র চালানো হচ্ছে রাজনীতিবিদদের কাজ। এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছে, তারা কেউ এনজিও করেছে, কেউ বিভিন্ন সংগঠন করেছে, অর্থাৎ সেখানে কিন্তু রাজনৈতিক ব্যক্তি নাই। একটা রাজনৈতিক সরকার ছাড়া দেশের রাজনৈতিক ব্যবস্থাকে মোকাবেলা করার জন্য যে কতটা কঠিন, সেটাই এনজিও মার্কা সরকার বলেন, যে একটা আপনি যদি বলেন যে এটি একটি মানে বিশেষ কি একটা গোষ্ঠী সরকার, তাদের পক্ষে যে সম্ভব না, সেটা কিন্তু দৃশ্যমান। ফলে আমরা বারবার বলে আসছিলাম যে এই সরকারকে সংস্কারের মাধ্যমে সেখানে রাজনৈতিক ব্যক্তিদেরকে অংশগ্রহণ করুক, একটি অংশগ্রহণমূলক জাতীয় সরকার রূপ দেওয়া হোক, যে এই সরকার এই অন্তর্বর্তী যে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য কাজ করবে। কিন্তু সেটি কিন্তু এই সরকার কর্ণপাত করছে না। ফলে এই যে সরকারের একদিকে যেমন নির্বাচনের ক্ষেত্রে সরকারের এক ধরনের ডিলেমি কিংবা সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, কিন্তু সংস্কারের দৃশ্যমান অগ্রগতি দেখছে না, সে জায়গা থেকে জনগণের কিংবা রাজনৈতিক দলগুলোর এক ধরনের সংশয় বা সন্দেহ সৃষ্টি হয়েছে যে আসলে তারা কি এই সংস্কারের কথা বলে কি সেই এই নির্বাচনকে বিলম্বিত করতে চায় কিনা। এটা আসলে একটি সন্দেহ বা সংশয় থাকাটা স্বাভাবিক। এতদিন আমরা শুনছিলাম যে সংস্কারের কথা বলে, সংবিধান নতুন করে লেখার কথা বলে, এসব কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতায় থাকার সময় মেয়াদকাল বাড়ানোর একটি চেষ্টা করছে বলে সন্দেহ নানান জনের। আমরা ইদানিং আপনি যেটি বললেন যে এই সরকার আইন শৃঙ্খলা রক্ষা সহ, নিয়ন্ত্রণ সহ মোটামুটি সকল ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে, কিন্তু আপনাদের কথাও কর্ণপাত করছে না। আপনারা যখন বলছেন আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য কি কি করতে হবে, সেদিকেও তারা খুব একটা কর্ণপাত করছে না। কয়েকদিন আগেই যিনি উপদেষ্টার দায়িত্ব পালন করে এসেছেন, নাহিদ ইসলাম, যিনি এখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনিও বলছেন যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন হওয়া সম্ভব নয়। যদিও একটু সংশোধন করে বলেছেন যে সম্ভব নয় কথাটি ওনারা বলেন না, ওনারা বলেন যে চ্যালেঞ্জ হবে এই ধরনের। এর প্রেক্ষিতে অনেকের সন্দেহ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সরকারের ইচ্ছা নাই, এ কারণেই যে যতদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকবে ততদিন হয়তো সরকার বলতে পারবে যে এখন তো এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়া সম্ভব নয়। তো আপনি যেটি বলছিলেন অদক্ষতা বা ব্যর্থতা, এবং আরেকটি হচ্ছে যে তাদের ইচ্ছা যে এরকমটি থাকুক যাতে আমরা আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারি। এই দুটোর মধ্যে কোনটি আপনার কাছে মনে হচ্ছে? এই সন্দেহটি যে তারা ইচ্ছা করে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে না, নাকি শুধুই তাদের ব্যর্থতা বা অদক্ষতা? যে যদি অদক্ষতা হয়ে থাকে তাহলে হয়তো ব্যক্তি চেঞ্জ করে, উপদেষ্টা পরিবর্তন করে হয়তো সেটি ম্যানেজ করতে পারবে, কিন্তু যদি তাদের মনে ইচ্ছা থাকে যে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়ে গেলেই তো নির্বাচনটি দিয়ে ফেলতে হবে, আর নির্বাচন হয়ে গেলে আমি ক্ষমতায় থাকতে পারবো না, সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের খুব একটা দরকার নেই। এই দুই রকমের বিষয়, আপনার কাছে কি মনে হয়? আসলে আপনি যেটা বলছিলেন, আসলে এক একজনের তো এক এক রকম চিন্তা বা মন মানসিকতা। তবে আমি আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বা আমি আমার দলীয় দৃষ্টিকোণ থেকে মনে করি যে আসলে ইচ্ছা শক্তির বিষয়টা নয়, এখানে মূল বিষয়টা হচ্ছে তাদের অদক্ষতা বা যে সামর্থ্যের অভাব বা তারা যে বিষয়টি পারছে না।
আমার কাছে সেটি মনে হয়, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এই সরকারের ইমেজ নষ্ট হবে, এই সরকারের মানুষকে, এই সরকারের বিরুদ্ধে মানুষের যে অভিযোগ বা মানুষের যে বলেন ক্ষোভ, সেটি আরো বাড়বে। ফলে এই সরকারকে স্থিতিশীল থাকা সরকারের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। ফলে তাদের অদক্ষতাকে আমি এখানে মূল সমস্যা বলে চিহ্নিত করছি, কারণ তাদের অদক্ষতার কারণে আপনি দেখেন যে বিভিন্ন জায়গায়, যে আমি বলছিলাম যে এখানে অনেকেই অদক্ষ, অনেকের হয়তো বিভিন্ন এনজিও কিংবা বিভিন্ন সংগঠন করার যে অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সরকার চালানো কিন্তু অভিজ্ঞতা নাই, কিংবা রাজনীতি করার ওরকম অভিজ্ঞতা এখানে নাই। ফলে তারা বিভিন্ন ডিসিশন নিতে ভুল করছে, কিংবা দেখেন ছোটখাটো একটা অনেক ধরনের ছোটখাটো সিদ্ধান্ত নিতে গেলেও তারা অনেক সময় অন্যের উপর নির্ভরশীল হচ্ছে, বা মানুষ কি বলছে সেটার উপর। একই আবার অনেক সময় তারা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে, অর্থাৎ তাদের যে নিজস্ব যে এক ধরনের ম্যান্ডেট বা নিজস্ব যে শক্তি, সেটা তাদের নাই, কারণ সামর্থ্যের অভাবের কারণে তারা অনেক কিছু করতে পারছে না বলে আমার মনে হয়। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে সরকারকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, এবং এটা ইন্টারন্যাশনালি একটি মেসেজ যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না বা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থ হচ্ছে। সেক্ষেত্রে সরকারের যে ওই ইচ্ছা, সেটি মূল না, মূলত তাদের অদক্ষতা বা ব্যর্থতাকে আমি দায়ী করছি। কিন্তু তাদের এই ব্যর্থতা থেকে তারা শিক্ষা নিচ্ছেন, এটা হলো সবচেয়ে আশঙ্কার বিষয়। আমরা বারবার বলছি যে এখানে দেখেন যে এনজিও করা বা বিভিন্ন সংগঠন করা লোক রয়েছে, কিন্তু তাদের প্রত্যেককে দেখবেন এক একজনকে 2-3টা মিনিস্ট্রি দেওয়া আছে, যেখানে তারা অদক্ষ কিংবা রাজনৈতিক হিসেবে তাদের কোনো ধরনের অপূর্ব অভিজ্ঞতা নেই। সেক্ষেত্রে একজন ব্যক্তির পক্ষে একাধিক মিনিস্ট্রি চালানো কিভাবে সম্ভব? তারা তো সেটা সামলাতে পারছে না। আপনি দেখেন এখানে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি রয়েছে, স্বাস্থ্য মিনিস্ট্রি বলেন, আবার আপনি যদি স্থানীয় সরকার বলেন, কিংবা যে জনপ্রশাসন বলেন, কিংবা আপনি যদি যে স্বরাষ্ট্র বলেন, এই সব জায়গায় দেখেন যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা তো সম্পূর্ণরূপে বারবার ব্যর্থ হচ্ছে, কারণ তারা তো এখন পর্যন্ত সেভাবে কাজ করতে পারছে না। ফলে তাদের যে ব্যর্থতাটাকে আমি মূল বিষয় হিসেবে এখানে চিহ্নিত করছি। অর্থাৎ তাদের মেয়াদ বিলম্বিত করার এটি কোনো কৌশল বলে আপনার অন্তত সন্দেহ হয় না। আমি একটু না। ভিন্ন প্রসঙ্গে যদি যাই, সেটি হচ্ছে যে আপনারা শুরু থেকে, অর্থাৎ গত বছরের 5ই আগস্টের পর থেকে দাবি জানিয়ে আসছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অথবা পরবর্তীতে নিষিদ্ধ থেকে কিঞ্চিত সরে গিয়ে বলছিলেন যে অন্তত এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এখন এই কথাগুলি বলেন না। এমনকি প্রধান উপদেষ্টাও একটি সাক্ষাৎকারে বিবিসির সাথে বলেছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে চায় তো নেবে। আপনাদের দলের ক্ষেত্রে অবস্থান কি? আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়ে অবস্থানটা কি? যে আমরা আসলে শুরু থেকে বলে আসছিলাম, এবং সেই বক্তব্যে আমরা এখনো স্থির আছি যে আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানে যে বাংলাদেশের মানুষের উপর যেভাবে গণহত্যা চালিয়েছে, একটি গণহত্যায় নেতৃত্ব দেওয়া একটি রাজনৈতিক দল আসলে বাংলাদেশে নির্বাচন করার কোনো অধিকার রাখে না, এবং এদেশের মানুষ চায় না। আমরা আমাদের সেই দাবি থেকে এখনো সরে আসিনি, এবং আমরা ভবিষ্যতে যাবে আমাদের আরো বেশি জোরালো হবে। আপনি দেখেন যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল হিসেবে আমরা একমাত্র গণ অধিকার পরিষদ যারা 64 জেলায় এই আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে প্রোগ্রাম করেছি, এবং 64 জেলার ডিসি কে আমরা স্মারকলিপি দিয়েছি মাধ্যম হিসেবে, যিনি এটা মূলত প্রধান উপদেষ্টা বরাবর, যেটি আমরা সারা দেশে করেছি। 64 জেলায় আমরা 2 দিন প্রোগ্রাম করেছি। একদিন ছিল আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান, এবং পরবর্তী সময় আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল যে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ। অর্থাৎ এই 2টি কর্মসূচি আমরা সারা দেশে করেছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা এখনো সরে আসিনি। এখন রমজান মাসে আমরা আপাতত ওই ধরনের কর্মসূচি থেকে বিরত আছি, কিন্তু আমরা ঈদের পরে আমরা আমাদের জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে আরো বেশি সোচ্চার হবে, এবং এই দাবিতে অবশ্যই আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কিংবা প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি আমরা সামনে নিব। সুতরাং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এদেশের মানুষ চায় না যে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনি যদি দেখেন আওয়ামী লীগের প্রতি মানুষের যে খুব, সেটা একদিনে তৈরি হয়নি। গত 15 বছর 3টি নির্বাচন হয়েছে, কখনো দেখা যাচ্ছে পাতানো নির্বাচন হয়েছে, কখনো বিনা ভোটে নির্বাচন হয়েছে, কখনো নিশিরাতের নির্বাচন হয়েছে, আবার কখনো দেখা যাচ্ছে দামি নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। আপনি যদি দেখেন বর্তমান সময় যে ভোটার রয়েছে, তার মধ্যে প্রায় 5 কোটিরও অধিক ভোটার রয়েছে যারা বিগত সময় ভোট দিতে পারেনি। অর্থাৎ তারা বিগত 3টি নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল না, এবং তারা ভোট দিতে চাইলেও ভোট দিতে পারেনি। এই যে বড় একটি অংশ যারা নির্বাচনে ভোট দিতে পারেনি, এবং বিগত সময় দেখেন বাংলাদেশে গুম, খুন, হত্যা, রাহাজানি এমন কোনো অপকর্ম নাই যেটা আওয়ামী লীগ করে নাই। আর ভিন্ন মতকে দমন করার জন্য মানুষকে গুম করা, ক্রস ফায়ার দেওয়া, এই ধরনের অপকর্ম তো বিগত সময় করেছে। সবশেষ যদি দেখেন যে 2023 সালের 28 অক্টোবর যে বিরোধী দলের যে কর্মসূচিকে পণ্ড করার জন্য কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, পরবর্তী সময় 24 সালে যে দামি নির্বাচন করার জন্য বিরোধী দলের প্রায়
20,000 নেতাকর্মীকে জেলে বন্দী করে রাখা ছিল শুধু কেবল নির্বাচন করেছিল, এবং আওয়ামী লীগের একজন শীর্ষ মন্ত্রী সেটি স্বীকারও করেছিল, যে বলেছিল যদি আমরা বিএনপির কিংবা বিরোধী দলের এই 20,000 নেতাকর্মীকে আটক না করতাম তাহলে আমরা এই 24 সালে যে ডামি নির্বাচন সেটি করতে পারতাম না। এটি একটি স্বীকারোক্তিও ছিল, আপনি একটি গণমাধ্যম এসেছিল দেখেছিলেন। অর্থাৎ আওয়ামী লীগ যে একচিটে নির্বাচন করার জন্য জনগণের ম্যান্ডেটকে এই মানে তোয়াক্কা না করে একপাক্ষিক নির্বাচন করার মাধ্যমে যে একদলীয় শাসন কায়েম করার যে পথে তারা বিগত সময় হেঁটেছে, তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে বিগত সময় যে জনগণের কোনো চাওয়া পাওয়াকে তারা গুরুত্ব দেয়নি। কারণ আপনি যদি দেখেন জনগণের ভোটে যদি আপনি নির্বাচিত প্রতিনিধি হন তাহলে জনগণের প্রতি আপনার এক ধরনের দায়বদ্ধতা থাকবে, এক ধরনের অধিকার থাকবে জনগণের জন্য কাজ করে। কিন্তু আওয়ামী লীগ বিগত সময় যে নির্বাচনগুলো করেছে, যেভাবে ক্ষমতায় এসেছে বা ক্ষমতায় ছিল, তারা কিন্তু জনগণের কোনো ম্যান্ডেট ছিল না, ফলে জনগণের কোনো যৌক্তিক দাবিকেও তারা সবসময় ডিনাই করেছে, কিংবা জনগণের যে কোনো যৌক্তিক দাবির ভিতরে তারা সরকার পতনের যে দোয়াশা দেখেছে, কিংবা জনগণের যে কোনো যৌক্তিক দাবিতে তারা সবসময় সন্দেহ কিংবা ষড়যন্ত্র দেখেছে। ফলে আপনি দেখেছেন এই জুলাই গণঅভ্যুত্থানের পূর্বেও যে আন্দোলনটি সংগঠিত হয়েছে, যে কোটা সংস্কারের একটি বিষয়, যে আপনারা জানেন যে আমরা 2018 সালের আন্দোলনের মুখে সরকার, তখনকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কিন্তু কোটা বাতিলের ঘোষণা দিয়েছিল। পরবর্তী সময় দেখলাম আমরা যে 2024 সালে সেই কোটা বাতিলের যে প্রজ্ঞাপনটি বাতিল করা, অর্থাৎ কোটাকে বহাল করার যে অপপ্রয়াস সেটি চালিয়েছিল। ফলে আমরা সর্বপ্রথম আমাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন কোটা বাতিলের রায়ের যে পরিপত্রটি বাতিল করেছিল আদালত, সেদিন কিন্তু আমরা সর্বপ্রথম রাস্তায় নেমেছিলাম। তার পরবর্তীতে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে, সেই কোটার যে আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য আপনি দেখেছেন সরকারের উপর সকল বাহিনীকে ব্যবহার করে কিভাবে গণহত্যা চালিয়েছে জুলাই আন্দোলনে, যেখানে মানুষের লাশকে গুম করা হয়েছে। আপনি দেখেছেন পুলিশের যে এপিসি থেকে কিভাবে লাশকে ফেলে দেওয়া হয়েছিল, এবং বিভিন্ন জায়গায় মানুষকে গণকবর দেওয়া হয়েছে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার এবং তাদের যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে। সেই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ, যেভাবে মানুষের অধিকারকে খর্ব করেছে, ফলে এদেশের মানুষ চায় না আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করতে এদেশের মানুষ চায় না, ইভেন আমরাও চাই না। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণ যেটা চাই আমরা সেটাকে সবসময় সম্মান করি এবং শ্রদ্ধা করি। এদেশের মানুষ চায় না, আপনি যেটি বলছিলেন, এই চায়নার প্রমাণটা কিভাবে হবে? যদি নির্বাচনে তারা অংশ নেয় এবং দেখা যায় যে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তাদেরকে ভোট দেয়নি, তখন আমরা সবাই মিলে বলতে পারবো যে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এর আগেই তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, মানুষ তাদেরকে চায় না, এই কথাটির প্রমাণ কি? কিভাবে আমরা বুঝবো যে মানুষ চায় না? জি, আপনি যে বিষয়টি বলছিলেন আমি একটু বলছি, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ একেবারে, আপনি যদি দেখেন আপনার বাড়ির আশেপাশে যদি আওয়ামী লীগের অনেক নিরীহ মানুষ ছিল যারা আওয়ামী লীগের লুটপাট কিংবা দখলদারির সাথে জড়িত ছিল না, তারাও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিল। কারণ তারা দেখেছে যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এই ছাত্র জনতার উপর যেভাবে গুলি বর্ষণ করেছে, ছাত্র জনতাকে যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু এদেশের রাজপথে সকল মানুষ রাস্তায় নেমেছিল। তার ফলশ্রুতি কিন্তু আওয়ামী লীগ সরকার এবং তার যে দোসররা রয়েছিল তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হচ্ছে। আপনি পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা দেখবেন না যেতে একটা দেশের সরকার প্রধানও পালিয়েছে এবং একটি দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। তাহলে বুঝেন তাদের প্রতি এদেশের জনরোষ কতটা ছিল। সুতরাং এতে স্পষ্ট হয়েছে জনগণ যে তাদেরকে চায় না। আর বিগত সময় আপনি দেখেন যে গত কয়েক মাসে আওয়ামী লীগ এখনো বিভিন্ন জায়গায় থেকে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফলে দেশের মানুষ যে চায় না সেটা আপনি বারবার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের অবস্থার সামনে এসে দেশের মানুষ চান। আপনি দেখেন যে মানুষটি তার সন্তান হারিয়েছে, যে মানুষটি পঙ্গুত্ব বরণ করেছে, যে মানুষটি তার প্রিয়জনকে হারিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, সেই মানুষের কাছে আপনি যান, এদেশের তৃণমূল মানুষের কাছে যান, তারাও আপনার আওয়ামী লীগকে চায় না। ইভেন আওয়ামী লীগকে যারা পছন্দ করতো তারাও এখন আওয়ামী লীগকে চায় না। কারণ তারাও মনে করে আওয়ামী লীগ বিগত সময় যে অন্যায় অনিয়ম করেছে, যে অপরাধ করছে, তাদের আগে বিচার হওয়া উচিত এবং বিচার হওয়ার মধ্য দিয়ে তারা যদি নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পারে তাহলে দেশের মানুষ হয়তো তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ দিবে। বিচার তো যারা গণহত্যায় জড়িত ছিল, যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদের হবে। দল হিসেবে যখন আপনি বিচার করতে চাইছেন তখন এই দলটিকে মানুষ চায় না, এটি তো জনমতের প্রতিফলন দেখিয়ে আগে প্রমাণ করতে হবে যে মানুষ, ধরেন নির্বাচন হলো, আওয়ামী লীগ 1% ভোট পেল, তাহলে আপনি বলতে, অথবা 5% ভোট পেল, তাহলে বলতে পারলেন যে 95% মানুষ আওয়ামী লীগকে চায় না, দেখতে চায় না।
একটি হচ্ছে ক্ষমতায় দেখতে না চাওয়া, আরেকটি হচ্ছে রাজনীতিতে থাকতে না দেওয়া। দুটি তো দুই জিনিস। আন্দোলন করেছে এই দলটি যাতে ক্ষমতায় না থাকে, আরেকটি হচ্ছে যে এই দলটি যাতে রাজনীতি করতে না পারে। রাজনীতি করতে না পারা এবং ক্ষমতায় থেকে তাদেরকে সরে যাওয়া দুটি তো ভিন্ন জিনিস। তো যাই হোক, আমরা মনে করি যে আপনারা যেসব দাবিগুলি জানাচ্ছেন, মানুষ নিশ্চয়ই এর তাদের রায়ের মাধ্যমেই আপনাদের পক্ষে, আপনারা যা বলছেন তার পক্ষে হয়তো রায় দেবেন যে আওয়ামী লীগকে চায় না। কিন্তু সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আওয়ামী লীগের তো নির্বাচন করতে অসুবিধা নেই, তারা যদি নির্বাচন করতে চায় তাহলে করবে। সেক্ষেত্রে একটি প্রশ্ন উঠেছে যে আমরা দেখেছি মাত্র দুদিন আগেই ভারতের দিক থেকে একটি কথা বলা হয়েছে যে তারা দেখতে চায় এদেশে ইনক্লুসিভ নির্বাচন, অর্থাৎ সবার অংশগ্রহণে একটি নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। আপনার কি মনে হয় যে ভারতের চাপে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার বলুন বা যারা ক্ষমতা এখন রাষ্ট্র পরিচালনা করছে প্রকাশ্যে অথবা নেপথ্যে, তাদের মধ্যে এক ধরনের চাপ তৈরি হয়েছে যাতে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয়? আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা চলবে, কিন্তু যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অংশ নেবে। এরকম পরিস্থিতিটা কি এরকম যে বাইরের শক্তির প্রভাবে অথবা চাপে সরকার এখন তাদের অবস্থানটা কিছুটা পরিবর্তন করছে? জি, প্রথমে আমি আপনাকে একটি বিষয় বলি, সেটা হচ্ছে আপনি দেখেন জাতিসংঘের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিষয়ে তাদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেখানে কিন্তু জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন, সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, অর্থাৎ তারা মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এটা মানবাধিকার লঙ্ঘন। আপনি দেখেন সেখানে তারা নির্দেশদাতা হিসেবে তারা চিহ্নিত করেছে আওয়ামী লীগের যিনি সভাপতি বা সভানেত্রী ছিলেন, সেটা হচ্ছে শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের শীর্ষ যারা নেতৃত্ব ছিল তারা এটার সাথে জড়িত ছিল, অর্থাৎ তাদের নেতৃত্বে বা তাদের নির্দেশে মূলত জুলাই গণ অভ্যুত্থান বা গণহত্যা চালিয়েছে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন একজন ব্যক্তি হিসেবে তাদের যেমন দায় রয়েছে, সেই ব্যক্তি যদি কোনো সংগঠন কিংবা দলের দায়িত্বে থাকে, তাহলে সেক্ষেত্রে তো দলেরও দায় রয়েছে। আপনি আওয়ামী লীগকে যদি ধরেন, একজন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, ওবায়দুল কাদের যদি যে উন্নয়ন করেছে সেটা তো ফলাফল প্রচার করা, সেটা প্রচার করেছে আওয়ামী লীগের উন্নয়ন। শেখ হাসিনা যে উন্নয়ন করেছে সেটা বলেছে আওয়ামী লীগের উন্নয়ন, অর্থাৎ শেখ হাসিনা যে কাজটি করলে আওয়ামী লীগের ক্রেডিট নিয়েছে বা আওয়ামী লীগ দল হিসেবে সেটাকে নিজের অর্জন হিসেবে মনে করেছে। সেক্ষেত্রে শেখ হাসিনা যে গণহত্যার আসামি, সে হিসেবে তো আওয়ামী লীগকে তার দায় নিতে হবে, দল হিসেবে তো তাদের দায় নিতে হবে। ব্যক্তি হিসেবে যেমন আওয়ামী লীগের শেখ হাসিনার বিচার হবে, ওবায়দুল কাদেরের বিচার হবে, কিংবা আওয়ামী লীগের যারা নেতৃত্বে জড়িত ছিল তাদের বিচার হবে। সেক্ষেত্রে সেই দলের কিংবা নেতা কর্মীরা যারা গণহত্যায় জড়িত ছিল, সেই নেতা কর্মীদের দল হিসেবে কিংবা সেই নেতাদের দল হিসেবে আওয়ামী লীগের তো দায় রয়েছে। সেই হিসেবে তো আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করি, যদি আপনি এটাকে অ্যানালাইসিস করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি ভারতের যে বিষয়টি সামনে আনছেন, ভারত বরাবরই আপনি গত কয়েক বছর যদি দেখেন যে আওয়ামী লীগকে তারা একপাক্ষিক ভাবে সমর্থন দিয়েছে, সাপোর্ট দিয়েছে এবং একপাক্ষিক ভাবে ক্ষমতা থাকার জন্য তারা নগ্নভাবে হস্তক্ষেপ করছে বাংলাদেশের উপর। আপনি যদি দেখেন যে গতকালকে যিনি বক্তব্যটি দিয়েছিলেন, ওনার গতকালকে বক্তব্যটি এরকম ছিল, এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়ে সব বিষয় নিষ্পত্তি চায় ভারত, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক কিংবা অংশগ্রহণমূলক, অর্থাৎ তারা অংশগ্রহণটাকে আওয়ামী লীগের অংশগ্রহণমূলকটা কি বুঝিয়েছে। কিন্তু এই ব্যক্তি কিন্তু 2024 সালে 5 জানুয়ারি উনি বলেছিল নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেক্ষেত্রে ভারতের কোনো বক্তব্য নাই। তাহলে সে ব্যক্তি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য এক ধরনের বক্তব্য দিয়েছিল, আবার একই ব্যক্তি আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য তার বক্তব্য দেখেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বুঝতে আমাদের সমস্যা নয় যে তারা যাই বলুক না কেন, তাদের চিন্তা চেতনায় মননে মগজে তারা মূলত আওয়ামী লীগের পারপাসে সার্ভ করা, এবং তারা ভারত নানানভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে নানানভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে। এটা স্পষ্ট যে আওয়ামী লীগকে যেন নির্বাচন করতে অংশগ্রহণ করতে দেওয়া হয়। অর্থাৎ ভারত বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে চিন্তা করে না, ভারত সবসময় চিন্তা করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করা। আওয়ামী লীগকে তারা যদি বাংলাদেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আওয়ামী লীগ ভারতের হয়ে কাজ করবে। অর্থাৎ বিগত সময় দেখেছি যে বাংলাদেশ ভারতকে একপাক্ষিক ভাবে কোন ধরনের শর্তহীন ভাবে নানান ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, বিনিময়ে আওয়ামী লীগ ক্ষমতা থাকার ম্যান্ডেট পেয়েছিল ভারতের কাছ থেকে। ফলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে হস্তক্ষেপ রয়েছে, আমরা এই ধরনের হস্তক্ষেপকে নিন্দা জানাই এবং ভারতকে বলবো ভারত যেন বাংলাদেশের জনগণের ম্যান্ডেটটি বুঝে, জনগণ কি চায় সেটি যেন ভারতের সরকার বুঝে, এবং ভারত যেন বুঝে
ভারত আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র, আমরা ভারতের সাথে সে সম্পর্কটুকু চাই যে সম্পর্কটুকু হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, সেখানে কোনো গোলামির সম্পর্ক হবে না, সেখানে কোনো ধরনের আগ্রাসনী সম্পর্ক হবে না। কিন্তু ভারত যদি সেই চিন্তাটুকু করে তাহলে বুঝতে হবে ভারত দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলে দেশের জনগণ ভারতের বিরুদ্ধে নয়, ভারতের আগ্রাসন এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বিগত সময় যেভাবে সোচ্চার ছিল, বর্তমানে সোচ্চার রয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে শেষ একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আগামীতে যে নির্বাচনটি হবে সেখানে কি আপনি আগে যদিও বলছিলেন যে 300 আসনেই আপনারা প্রার্থী দিচ্ছেন, সেই প্রস্তুতি নিচ্ছেন, সেই কাজ করছেন, সেই নির্বাচনে যদিও বিএনপির সাথে আপনাদের নির্বাচনী কোনো জোট হয়নি, আদর্শগত জোট তো আগেও ছিল না বা এখনো নেই, বা পরবর্তীতে কি জাতীয় নাগরিক পার্টি বা জামাতে ইসলামী কারোর সাথে কি জোট হওয়ার সম্ভাবনা আছে, বা তাদের আপনারা আলাপ আলোচনা শুরু করেছেন কারো কোনো দলের সাথে জোট করার জন্য, নির্বাচনী জোট করার জন্য? প্রথমত বিষয়টি হচ্ছে, আমি আগেও বলেছি এখনো বলছি যে গণ অধিকার পরিষদের এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে গণ অধিকার পরিষদ এককভাবে আগামীতে 300 আসনে প্রার্থী দিবে এবং দলীয় প্রতীক ট্রাক মার্কা নির্বাচন করবে। তবে রাজনীতিতে যেহেতু শেষ বলতে কোনো কথা নাই, সেক্ষেত্রে আওয়ামী লীগ বাদে, ফ্যাসিবাদ বাদে যে কোনো বিরোধী রাজনীতিক যারা ছিল তাদের সাথে জোট হতে পারে এবং সেটা সময় বলে দিবে। ফলে জামাত বলেন, বিএনপি বলেন কিংবা ছাত্রদের দল বলেন, সেটি এখনই বলা যাচ্ছে না, কিংবা এখন পর্যন্ত আমরা সেটা বিষয়ে কোনো আলাপ আলোচনা চালাইনি। তবে আমাদের এখন পর্যন্ত দলীয় অবস্থান হচ্ছে যে আমরা এককভাবে ট্রাক মার্কা এই গণ অধিকার পরিষদ নির্বাচন করবে। তার ফলে আমরা আমাদের নেতাকর্মীদেরকে ওইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে, যেন তারা নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করে এবং নেতাকর্মীরা যেন জনগণের কাছে যায়, মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে এবং সমাধানের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে, যাতে করে জনগণ গণ অধিকার পরিষদকে বেছে নেয় আগামীতে সংসদে নির্বাচিত প্রার্থী হিসেবে। সেক্ষেত্রে আমাদের ওই রাস্তায় আমরা এখনো হাঁটছি। কিন্তু যেহেতু আমি আবারও আগেও বলছি যে রাজনীতিতে শেষ বলতে কথা নেই, সেক্ষেত্রে যে কারোর সাথে জোট হলে হতেও পারে, এটাকে আমরা একেবারে যে জোট হবে সেটিও বলছি না, আবার যে জোট হবে না সেটাও বলছি না। তবে এটা স্পষ্ট, ফ্যাসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক দলের সাথে জোট হলে হতেও পারে। আমরা অনুষ্ঠানের শেষেই চলে এসেছি। আমি আপনাকে আজকে আর কোনো প্রশ্ন করছি না, তবে আশা করছি আগামীতে আরো একদিন পাবো, সেদিন আমরা আলোচনা করব যে এই দেশে ফ্যাসিবাদের সমর্থক দল কোনগুলি আছে এবং আপনারা কাকে কাকে শুধু দিন করছেন, 71 সালকে আপনারা কিভাবে দেখছেন, মুক্তিযুদ্ধকে কিভাবে দেখছেন, মুক্তিযুদ্ধের সময় যেসব দল তখনকার শাসকদের পক্ষ নিয়েছিল তাদেরকে ফ্যাসিবাদী দল বলেন কিনা, এসব নিয়ে আপনার সাথে আগামীতে আরো একদিন কথা বলবো। সামনে আমাদের এই চলতি মাসেই স্বাধীনতা দিবস আছে, আমরা আশা করছি এরই কোনো এক সময় সেই বিষয়গুলি নিয়ে আলাপ করব। আজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও আপনাকে এই ঢাকা টাইমসের টক শো মিঠে করায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ, ঢাকা টাইমসকেও ধন্যবাদ এবং ঢাকা টাইমসের দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। এবং ঢাকা টাইমসের খুব সম্ভবত এই টক শো প্রোগ্রামটি খুব সম্ভবত নতুন ভাবে শুরু করেছে। ঢাকা টাইমসের এই পথ চলাকে সুন্দর এবং আরো বেশি সমৃদ্ধ হোক এবং জনগণের কথাকে তুলে আনুক ঢাকা টাইমস, সে আশাবাদ ব্যক্ত করে এবং ঢাকা টাইমসের যারা সংশ্লিষ্ট যারা রয়েছে সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা, এবং দর্শকদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা এবং সালাম জানিয়ে এবং রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়ে এবং জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আশাবাদ ব্যক্ত করে আমি আমার জায়গা থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের মিঠে করা। আগামীতে আবারও এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আমাদের এই অনুষ্ঠান প্রচার হয় প্রতি রাত 10টায়, আর দেখবেন ঢাকা টাইমসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমরা অনুরোধ করব আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।